দিদিমণি বা রাহুল গান্ধীদের অবস্থা এখন হয়ে গেছে, ভাই করে তো ক্যা করে, সেই অবস্থায় পৌঁছে গেছে। কেননা এশিয়া নিয়ে যে এরকম ভয়ঙ্কর খেলা হয়ে যাবে, আর সেই খেলা খেলতে গিয়ে সমস্ত ভণ্ডামির মুখোশ সুপ্রিম কোর্ট, যেখানে বাঁচার শেষ জায়গা ছিল, সেখানেও খুলে যাবে। আর এই রকম ল্যাজের উপরে হয়ে যেতে হবে, এটা বোধহয় সুদূর কল্পনাতেও তারা আনতে পারেনি। আসলে এদের করারও কিছু ছিল না। কেননা এই যে এসআইআর হচ্ছে, এই এসআইআরটা যদি সত্যি সত্যি ইমপ্লিমেন্ট হয় এবং সেখানে যদি এই ভুয়ো ভোটার, জাল ভোটার, অবৈধ ভোটার, এদের যদি ভোটার তালিকা থেকে বাদ করে দেওয়া যায়, তাহলে নির্বাচনে ভরাডুবি কেউ রুখতে পারবে না। আর যদি সেই এসআইআর কে করতে না দেওয়া হয়, তাহলে সেটাকে আটকাবো কি করে? আইনের তো কোনো প্রভিশন নেই, একমাত্র ভরসা ছিল সুপ্রিম কোর্ট। কিন্তু আবার সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যাচার তো চলে না। সেখানে ইলেকশন কমিশনের আইনজীবী রোজ এইভাবে মুখোশ খুলে দিচ্ছে, এখন তো পাগল পাগলা অবস্থা হয়ে গেছে। আজকেও এসআইআর নিয়ে একটা শুনানি ছিল এবং সেখানে মারাত্মক কিছু শুনানিতে এসেছে, এবং এই রাজ্যের শাসক দল যে ঠিক কতখানি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এই এসআইআর নিয়ে, আজকে ছত্রে ছত্রে সেটা ফুটে উঠলো। আপনারা জানেন যে বিহারে যে এসআইআর হয়েছে, সেই এসআইআরে 65 লক্ষ নাম প্রাথমিকভাবে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। কেননা নির্বাচন কমিশনের দাবি, এর মধ্যে মৃত ভোটার আছে, এর মধ্যে ডুপ্লিকেট ভোটার আছে, এর মধ্যে নন এক্সিস্টেন্স ভোটার আছে, যাদের কোনো রকম কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ, এর মধ্যে বেশ কিছু অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাও ঢুকে আছে। সেই নামগুলোকে বাদ দেওয়া হয়েছে, যাদের কাছে ওই 11টা নথি নেই। এবং সেই বাদ দেওয়ার সংখ্যাটা হচ্ছে 65 লক্ষ। আর এরপরেই রে 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 করে ময়দানে নেমে পড়ে দিদিমণির দল, কংগ্রেস এবং ইন্ডি জোটের অন্যান্য সঙ্গীরা। তাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন যে কাজ করছে অমিত শাহের হাতের পুতুল হয়ে। তারা আলটিমেটলি যারা বিজেপির বিরোধী ভোটার রয়েছে তাদের নামগুলো বাদ দিচ্ছে, বিশেষ করে মুসলিমদের নাম বাদ দিচ্ছে। এটা গণনিষ্কাশনের পদ্ধতি। এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টে প্রশান্ত ভূষণ একটি মামলা করেন, এবং সেখানে ইন্ডি জোটের অন্যান্য শরিকরাও কিন্তু সামিল হয়ে যান। এবং সেখানে অনেক আলাপ আলোচনা হওয়ার পর শেষ অবধি দেখা যায়, এই যে 65 লক্ষ নাম বাদ গেছে, সেই বাদ যাওয়া নামের মধ্যে এখনো অবধি মাত্র 10টা নাম বিরোধী ইন্ডি জোট তারা খুঁজে পেয়েছে, যে নামগুলো ওই ভোটার তালিকায় থাকা উচিত ছিল, কিন্তু কোনো কারণে সেটা বাদ গেছে। মাত্র 10টা। এবং মজার কথা হচ্ছে, বিহারের সব থেকে বড় দুই বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এবং আরজেডি, তারা একটি নামও খুঁজে পায়নি এতদিনে। এই যে 10টি নাম পাওয়া গেছে, সেটাও সিপিআইএমএল, দীপঙ্কর ভট্টাচার্যের দল, তারা খুঁজে পেয়েছে। এইবার এই নিয়ে তো একটা অবস্থা খারাপ হচ্ছে, এবং যেটা নির্বাচন কমিশন আগে জানিয়ে রেখেছিল যে তারা 1 সেপ্টেম্বর ফাইনাল ড্রাফটটা পাবলিশ করে দেবে। এই যাদের যাদের অসুবিধা আছে, যাদের মনে হয়েছে তাদের নাম থাকা উচিত অথচ বাদ গেছে, তারা সেই আবেদনটা করতে পারেন। এটা রাজনৈতিক দলগুলোর থ্রু দিয়েও করা হতে পারে এবং তারা ব্যক্তিগতভাবেও করতে পারেন। এবং করার পর সেই তালিকা সংশোধন করে নিয়ে তারা 1 তারিখ 1 সেপ্টেম্বর সেটা পাবলিশ করে দেবে। আর তার ঠিক 2 দিন আগে সুপ্রিম কোর্টে চলে গেছে এই প্রশান্ত ভূষণ, নতুন একটা মামলা করেছে, দিয়ে বলা হচ্ছে যে তাদেরকে একটু সময় দেয়া হোক। কেননা 1,75,000 আবেদন জমা পড়েছে, যারা ব্যক্তিগতভাবে আবেদন করেছেন যে তাদের নাম এই ভোটার তালিকায় থাকা উচিত, তারা ভোটার তালিকায় তাদের নাম খুঁজে পাননি, এবং সেই জন্য তারা সংশ্লিষ্ট ডকুমেন্ট জমা দিয়েছেন। এবার এটা যে জমা পড়েছে, নির্বাচন কমিশন কিন্তু চুপ করে বসে নেই। নির্বাচন কমিশন কিন্তু সেগুলো রিভিউ করা শুরু করে দিয়েছে, এবং তার ফলে সেখান থেকে যে নামগুলো লিস্টে থাকার সেগুলো রেখেছে, আর যেগুলো বাদ দেওয়ার সেগুলো তারা বাদ দিয়ে দিয়েছে। সেটা কি হবে, সেটা 1 তারিখ তারা জানিয়ে দেবে এই সিদ্ধান্তের কথা। এবং সেইটা আটকাতেই মরিয়া হয়ে সুপ্রিম কোর্টে ছুটে গেছে এই ইন্ডি জোট, এবং সেখানে গিয়ে বলছে যে আমাদেরকে আরো 1 সপ্তাহ সময় দেওয়া হোক, আমরা ওই যে 1,75,000 নাম জমা পড়েছে সেইটা আমরা ভালো করে রিভিউ করব। এতদিন কি ঘুমোচ্ছিল? যে সুপ্রিম কোর্ট যেটা বারবারই চাইছেন, মহামান্য আদালত তো সবসময় ন্যায় বিচারের সঙ্গেই থাকবেন, সুতরাং তাদের বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, আমরা এটা নিয়ে মামলাটাকে অ্যাকসেপ্ট করলাম, এবং আমরা 1 তারিখেই এই শুনানিটা করব, এবং সেদিনকেই ফয়সালা জানিয়ে দেবো যে 1 তারিখেই নির্বাচন কমিশন সেই লিস্টটা পাবলিশ করতে পারে, নাকি 1 সপ্তাহের এক্সটেনশন দেওয়া হবে যেভাবে বিরোধীরা চাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 1 সপ্তাহের এক্সটেনশন নিয়ে করবেটা কি? তারা নিজে থেকে কিছু খুঁজে আসতে পারেনি। এবং সব থেকে বড় কথা, আমি যদি ধরে নিই ওই যে 1,75,000 নাম জমা পড়েছে, সেই 1,75,000 নামই অ্যাকসেপ্টেড হয়ে গেল, বাদ গেছে 65 লক্ষ। সেখান থেকে নাম আসছে 1,75,000। পার্সেন্টেজ কত?
3%-এরও কম, এবং যে কোনো নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে এরার মার্জিন ধরা হয় +-5%। 5% অবধি কোনো কাজে ভুল হতে পারে, দীর্ঘদিন চলে আসছে এই প্রসেস। তাহলে সেই প্রসেসের নিচে থাকছে 3%, 2.6 এরকম একটা পার্সেন্টেজ আসছে যদি 1,75,000 নামই সেখানে যুক্ত হয়ে যায়। এবার মুশকিলটা হচ্ছে, এটা ইনক্লুশন হলো, সুপ্রিম কোর্টে গিয়ে এইটা ইন্ডিজোট প্রমাণ করতে পারবে না যে নির্বাচন কমিশন তারা কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে কাজ করছে এবং তারা যে কাজটা করছে অনৈতিক। বরং এটা এস্টাবলিশ হয়ে যাবে, এই এক্সারসাইজটা যে কোনো রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনে প্রত্যেকটা বড় নির্বাচনের আগেই এটা করতে হবে। কেননা এত পরিমাণ যদি ভুয়ো ভোটার থাকে, মানে 65 লক্ষ ভুয়ো ভোটার আছে, তার মধ্যে যদি 1,75,000 হয়, আমি 3% ধরে নিলাম, বাকি 97% তো ভুয়ো ভোটার ছিল। তাহলে এই 97% ভুয়ো ভোটার নিয়ে আমি ভোট করব কেন? আমাকে এসআইআর করতে দেওয়া হোক। এবং এইটা যদি সুপ্রিম কোর্ট একবার রায় দিয়ে দেয়, তাহলে কি পশ্চিমবঙ্গে আটকাতে পারবে? পশ্চিমবঙ্গে যদি আটকাতে না পারে, 26-এ কি ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে? আজকে তৃণমূল কংগ্রেসের আতঙ্কটা দেখুন। আজকে আপনারা জানেন একটা সর্বদল বৈঠক ডাকা হয়েছিল পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশনটা রয়েছে, অর্থাৎ এখানকার যে সিইও অফিস রয়েছে সেইখানে ডাকা হয়েছিল, এবং সেখানের এজেন্ডা কি ছিল? 14,000 বাড়তি বুথ কোথায় কোথায়, সর্বদল বৈঠকে সিইও দপ্তরে এসআইআর নিয়ে কি আপত্তি তুলল তৃণমূল কংগ্রেস। আজকে আলোচনা যেটা ছিল মূলত, যেটা নির্বাচন কমিশন আগেই সমস্ত ডেটা দিয়ে দিয়েছে, যে পশ্চিমবঙ্গে এখন যে 80,000 বুথ পাওয়া গেছে, এই যে নতুন সংশোধন হয়েছে, সেই সংশোধনের পরে দেখা যাচ্ছে বহু বুথে 1200-র বেশি ভোটার হয়ে গেছে। এখন যেখানে 1200-র বেশি ভোটার হয়ে গেছে, সারাদিনে সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া সন্ধ্যা অব্দি সেখানে শেষ করা মুশকিল হয়ে যাবে। তাহলে এই সব বুথগুলোকে, এবং আগামী দিনে সেগুলো আরো বৃদ্ধি হবে, সো এই বুথগুলোকে দুভাগে ভাগ করে দেওয়া হবে। যদি 600-র কাছাকাছি ভোটার থাকে, 600-700 করে যদি ভোটার থাকে, তাহলে কিন্তু সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়াটা খুব সুষ্ঠুভাবে হবে। এবং সেই জন্য সমস্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল যে কোথায় কোথায় বুথটাকে স্প্লিট করা হবে এবং সেই নিয়ে কিভাবে প্রসিড করা যেতে পারে, সেই নিয়ে আলোচনার বিষয় ছিল। এইবার মজার জিনিসটা দেখুন, এখানে এখানে শুক্রবার বৈঠকে তৃণমূলের পক্ষে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সাংসদ পার্থ ভৌমিক। বৈঠকের পরে অরূপ বলেন, বুথের পুনর্বিন্যাস নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা বলেছি অতিরিক্ত বুথ যেন একই ভোট কেন্দ্রে হয়, ভোটারকে 2 কিলোমিটার দূরে গিয়ে যেন ভোট দিতে না হয়। সেই সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন এসআইআর নিয়ে সাম্প্রতিক বিতর্কের আবহে তার মন্তব্য, নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। রেফারি যদি ঠিক না হয় তবে কিভাবে হবে? কোনো রাজনৈতিক দলকে সন্তুষ্ট করা যাবে না। ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, এই বৈঠকে আমরা সন্তুষ্ট নই, আমরা আমাদের বক্তব্য জানিয়েছি। এসআইআর তো এজেন্ডাতেই ছিল না, তাহলে এসআইআর নিয়ে যে বৈঠক হয়েছে তাতে সন্তুষ্ট নয়, এই কথা তৃণমূল কংগ্রেস বলছে কেন? এবং বলছে কোনো রাজনৈতিক দলকে সন্তুষ্ট করা যাবে না। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে সন্তুষ্ট করার জন্য বসে নেই। নির্বাচন কমিশন বসে আছেন যাতে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটা ভারতীয় নাগরিক তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারেন, আর সেটা করার জন্য এসআইআর জরুরি। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস কেন বাধা দিচ্ছে? তিনি আরো বলছেন, এশিয়ার যাতে ভোটার তালিকা থেকে নামের গণনিষ্কাশনে পরিণত না হয়, ইতিমধ্যে তা নিশ্চিত করার দাবি তুলেছে তৃণমূল। এ প্রসঙ্গে অরূপের মন্তব্য, কমিশন নিরপেক্ষতা বজায় রাখুক। আজকেই বৈঠকে এসআইআর নিয়ে কোনো এজেন্ডা ছিল না, নিজেই স্বীকার করে নিচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর হবে না, বাপের সম্পত্তি পেয়ে গেছে। সে একজন কোথাকার মন্ত্রী এসে বলে দিল যে এসআইআর হবে না, আর নির্বাচন কমিশন সেই অনুযায়ী চলবে, এসআইআর করতে দেবে না। কোথা থেকে পেল? সুপ্রিম অথরিটি, ভারতের রাষ্ট্রপতি, এই পৃথিবীর সর্বময় কর্তা। আসলে কষ্টটা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এসআইআর হলে এই মন্ত্রিত্বের গদিতে আর থাকবে না, সেইটা বুঝে গিয়ে কি জ্বলনটা হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু বিজেপি তুলতে শুরু করে দিয়েছে। এসআইআর এর নাম করে কাউকে সুবিধা দেওয়া যাবে না। প্রয়োজনে 10 লক্ষ লোক নিয়ে আমরা কমিশনে যাব। প্রসঙ্গত, বৃহস্পতিবার টিএমসিপির সমাবেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আমি জানি না এদের এই আদিক্ষেতা, যেখানে আমাকে যখন লিগাল নোটিশ পাঠাচ্ছে এই অভিষেক ব্যানার্জির লয়ার, সেখানে লিখছে যে এই অভিষেক ব্যানার্জি হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, কিন্তু যে কোনো মিডিয়া লিখতে গেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যে ভাষায় তৃণমূলের ওই আমচা চামচা বেলচা নেতাগুলো, যেগুলো পা না চাটলে আর দলে থাকতে পারবে না সেরকম অবস্থা হয়ে গেছে, তাদের ভাষায় কেন মিডিয়া কথা বলে আমি বুঝি না।
অনুপ্রেরণা কোথা থেকে আসে। যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তালিকা থেকে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ গেলে 10 লক্ষ মানুষ নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তারা বিক্ষোভ দেখাবেন। ওয়েলকাম, যান না দিল্লিতে। দিল্লির পুলিশের হাতে লাঠির সাইজটা কি, ঘোড়ার সাইজটা কি, সেটা তো শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন। একবার তো গিয়েছিলেন 100 দিনের কাজ করতে, মুখ তো একদম কাঁচুমাচু হয়ে চলে এসেছিল। বলেছিলেন তো একদম উদ্ধার করে টাকা নিয়ে চলে আসবেন। এসেছেন? কত টাকা উদ্ধার করেছেন একটু হিসেবটা জনগণকে দিন। এইসব ডায়লগ বাজি, রাজনৈতিক স্টান্স যাদের সামনে করেন তারাও সেরকম 1000 টাকা 1200 টাকা ভাতা ভিক্ষা পাওয়া লোক, সুতরাং তারা এটা নিয়ে লাফালাফি করতে পারে। আলটিমেটলি কোনো রকম কিছু যে হবে না সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু আমি বোঝাতে চাইছি যে আতঙ্কটা কোন জায়গায় হচ্ছে। একটা মিটিং হচ্ছে যেখানে এসআইআর এজেন্ডাতেই নেই, সেইখানে এসআইআর নিয়ে লাফালাফি করছে। আর এসআইআর যেদিনকে ঘোষণা করে দেবে ক্ষমতা হবে। বলেছিলেন তো ওনাদের নেত্রী, এই যেসব ঢপবাজ অফিসারগুলো আছে যারা দালাল, এক একটা দলদাস, তাদেরকে সাসপেন্ড এবং এফআইআর করতে হবে। বলেছিলেন গায়ে দাগ লাগতে দেবো না, গায়ে আঁচড় আসতে দেবো না। হয়েছে তো সাসপেন্ড, এফআইআরটাও হবে ভবিষ্যতেও। ওয়েট ওয়েট অ্যান্ড ওয়াচ। এইবার এখানে আরেকটা জিনিস দেখুন, শিশিরের অভিযোগ। ওই হলুদ কালিতে যেটা মার্ক করেছি, শিশির মানে শিশির বাজরিয়া, যিনি বিজেপির তরফ থেকে প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন। এবার নিচে যেখানটা আমি ইয়েলো কালারে মার্ক করেছি সেইখানটা ভালো করে লক্ষ্য করুন। এসআইআর নিয়ে তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে তার মন্তব্য, এসআইআর এর কথা উঠতে শাসক দলের নেতারা রে রে করে উঠলেন। 2026 সালে হলে তৃণমূল ক্ষমতায় থাকবে না। এর আগে 13 বার এসআইআর হয়েছে। এর আগে 2002 সালে 28 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, তখন তো কিছু বলেননি। অর্থাৎ এই এসআইআর প্রসঙ্গটা এজেন্ডাতে না থাকলেও তৃণমূলই তুলেছিল, কবে এসআইআর হবে, কবে এসআইআর হবে। ধুকপুকুনি বাড়ছে। সেই জায়গা থেকেই কি এটা নিয়ে যখন বলছে যে ঠিক আছে এখন তো এটা নিয়ে কথা হচ্ছে না, এরকম কিছু আলোচনা হয়েছে নিশ্চয়ই। সেই জায়গা থেকে তৃণমূল নাকি রে 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 করে তেড়ে উঠেছে। অর্থাৎ ইলেকশন কমিশনকে গিয়ে চাপ সৃষ্টি করা, এসআইআর করতে দেবো না। আর বাইরে এসে তো মন্ত্রী ঘোষণাই করে দিলেন বাংলায় এসআইআর হবে না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে গেছেন যেন। তো যাই হোক, এ তো গেল তৃণমূল, কংগ্রেস আর বিজেপির কথা। এইবার মজার ব্যাপারটা দেখুন, কংগ্রেসের পক্ষে আশুতোষ চট্টোপাধ্যায়, খাজা আহমেদ, মৃণাল নস্কর নো পলিটিক্যাল এসআইআর পোস্টার প্ল্যাকার্ড নিয়ে সর্বদলীয় বৈঠকে যোগ দেন। ওই সব শিয়ালের এক রানা, হুক্কা হুয়া হুক্কা হুয়া, সেই জায়গা করতে চলে গেছে। ইন্ডি জোটের শরিক সবাই। মুখে যতই ছায়াযুদ্ধ চলুক, আলটিমেটলি একে হাম তোমারে সাথ হ্যায় তুম হামারে সাথ রহো, এই জিনিস চলছে। কিন্তু সেই করেও যে নাটকবাজি চলছে, পলিটিক্যাল স্টান্টবাজিটা কারা করছে? করছে তো এই কংগ্রেস, করছে তো এই ইন্ডি জোট। যদি তাই হয়, বিহারে এখনো অব্দি একটা লোকের নামও বাদ পড়া না, লোকের নামও খুঁজে পেল না কেন? এবং সব থেকে বড় কথা, এদের কিসের ভিত্তিতে কথা বলছে? যখন এই নামগুলো বাদ গেছে, তখন সেখানে তো যারা এদের কর্মী রয়েছে, বিএলএ রয়েছে, বুথ লেভেল এজেন্ট রয়েছে, তারা গিয়ে তো সাইন করেছে যে হ্যাঁ এই লোকটা এক্সিস্ট করে না, এই লোকটা মারা গেছে, এর নামটা বাদ দিতে হবে। তখন কি করে সই সই করেছে এদের কর্মীরা? আর এই যে 1,75,000 অ্যাপ্লিকেশন পড়েছে, তার মধ্যে কংগ্রেসের কর্মীরা একটা লোককেও খুঁজে পাচ্ছে না। তার মানে স্টান্টবাজিটা কোথায় চলছে একবার বুঝে দেখুন। আলটিমেটলি এসআইআর হলে এই যে ইন্ডি জোট রয়েছে, শুধু এই রাজ্যের শাসক দল নয়, ইন্ডি জোটের সব কটা শরিক ধুয়ে মুছে রাজনৈতিকভাবে সাফ হয়ে যাবে, সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কেননা এই যারা অবৈধ মৃত ভোটার অভিযোগটা উঠছে, এগুলো ম্যাক্সিমামই যেগুলো ভোট ব্যাংক যারা চিৎকার করছে তাদের। কেননা এই নামগুলো বাদ চলে গেলে তাদের ভোট ব্যাংক কমে যাবে। যদি আমি ধরে নিই যে এগুলো বিজেপির ভোট ব্যাংক ছিল, তাহলে বিজেপি কখনো জেনে শুনে তাদের ভোট ব্যাংক নষ্ট করবে? মৃত মানুষ হলেও তো তাদের ভোট দিচ্ছে, তাদেরকে জিতিয়ে দিচ্ছে। এদের ভোটগুলো হয় না বিজেপির পক্ষে, এবং বিজেপির সেটা দরকারও নেই। এবং এই মৃত ভোটার, এই ডুপ্লিকেট ভোটার বাদ দিলে যে বিজেপিকে থামানো যাবে না, সেটা সকলেই বুঝে যাচ্ছে। এবং সব থেকে বেশি করে যেটা বুঝছে সেটা এই রাজ্যের শাসক দল। আর তাই যেখানে এসআইআর নিয়ে আলোচনা নেই সেখানে গিয়েও চিৎকার চেঁচামেচি করছে। তার কারণ একটাই, সুপ্রিম কোর্টে যে ঢপবাজিটা করতে গিয়েছিল সেটা ধরা পড়ে গেছে, এবং সুপ্রিম কোর্টে যেদিকে মামলা এগোচ্ছে তাতে এসআইআর আটকানোর কোনো জায়গা নেই, কোনো প্রভিশন নেই, সেইটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, যদি সেই জায়গাটা থাকতো, তাদের তো প্রমাণ দিতে হবে যে সত্যি নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করেনি। এখনো অব্দি নির্বাচন কমিশন যা প্রমাণ দিয়েছে তাতে একটা জিনিসই প্রমাণিত হচ্ছে, এরা পলিটিক্যাল স্টান্টবাজি করছে। নির্বাচন কমিশন যেটা করেছে একদম সঠিক পদক্ষেপ করেছে। আর তাই তাই আতঙ্ক এত লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
কি বলবেন এই শাসক দলের এসআইআর আতঙ্ক নিয়ে? এবং সুপ্রিম কোর্টে মামলাটা যে জায়গায় চলে গেল এসআইআর নিয়ে, তাতে বাংলায় এসআইআর আটকানো কার্যত অসম্ভব। এবং নির্বাচন কমিশনের হাত তো শক্ত হলোই, সব থেকে বড় কথা বিজেপি কিন্তু প্রচারে এইটা নিয়ে ঝড় তুলবে যে দেখো এরা এতদিন যে ক্ষমতায় টিকে আছে এই ভুয়ো ভোটারগুলোর জন্য। এই ভুয়ো ভোটার সাফ হয়েছে, এদের সমস্ত কিছু রাজনৈতিক ফান্ডা একদম শেষ হয়ে গেছে, এবং সেই ইম্প্যাক্টটা সামলাতে পারবে তো এরা? প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। আপনাদের কি মনে হয় এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।